দেখো, আমরা তো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছি। ছোটবেলায় কি আমাদের গোঁফদাড়ি ছিল? ছিল না। আচ্ছা, দেখো, একটা বাচ্চা ছেলে যখন আস্তে আস্তে আমাদের ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, তাদের যেমন এক্সপিরিয়েন্স বাড়ে, তাদের দৈহিক গঠনও বাড়ে, তাই না? তাদের গোঁফদাড়িও বেরিয়ে আসে, তাই তো? তো এইটা যে কিভাবে হচ্ছে, হ্যাঁ, সেইটাই আজকে আমাদের জানার কনটেক্সট, ঠিক আছে? তো এই সব জিনিসগুলোই আমরা আজকে জানবো। আচ্ছা, আরো একটা জিনিস, ধরো হঠাৎ করে আমরা যদি ভয় পেয়ে যাই, আমাদের শরীরে কিরকম অনুভূতি হয়, কেন হয় এই অনুভূতিটা? গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু ফিউচার টুডে। দেখো, আমরা যে প্রাণী হরমোন শুরু করেছিলাম, আগের দিন আমরা বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে জানছিলাম, তাই তো? তো আজকেই সেটার ভাগ আর একটা অন্তঃক্ষরা গ্রন্থি, যার নাম হচ্ছে অগ্ন্যাশয়, ঠিক আছে? এই অগ্ন্যাশয় গ্রন্থিটা সম্বন্ধে তোমরা ক্লাস নাইনেও কিছুটা জেনেছো, যখন তোমরা ওই কি বলে পরিপাক সম্বন্ধে পড়েছিলে, সেই সাথে সেখানেও কিছুটা ছিল। আচ্ছা, অগ্ন্যাশয় গ্রন্থিটাকে মিশ্র গ্রন্থিও বলা হয়েছিল, তাই না? কেন মিশ্র গ্রন্থির নাম দেওয়া হয়েছিল? কারণ এই অগ্ন্যাশয় গ্রন্থির ভেতরে আমরা বহিঃক্ষরা কোষও যেমন দেখতে পাবো, অর্থাৎ নালিকা যুক্ত কোষও যেমন দেখতে পাবো, তেমন অন্তঃক্ষরা কোষও যেমন দেখতে পাবো, নালিকা বিহীন কোষ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, বহিঃক্ষরা সম্বন্ধে, কোষের সম্বন্ধে তোমরা বিস্তারিত ধারণা ক্লাস নাইনে পেয়েছো। আমাদের মেন বিষয় হচ্ছে এই অন্তঃক্ষরা গ্রন্থিটা, ঠিক আছে? আচ্ছা, এই যে অন্তঃক্ষরা যে কোষগুলো আছে না, এগুলো কিন্তু একটা কোষ নয়, এখানে এখানে চার ধরনের কোষ পুঞ্জ থাকে, ঠিক আছে? অর্থাৎ চার ধরনের কোষ একসাথে মিলে এই অন্তঃক্ষরা কোষটা তৈরি করে অগ্ন্যাশয়ের ভেতরে, ঠিক আছে? তো সেই যে কোষপুঞ্জ, তার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ক ধরনের কোষ থাকে? বললাম চার ধরনের কোষ থাকে। প্রথম কোষ কি? বিটা কোষ, তারপর আলফা কোষ, তারপর ডেল্টা কোষ, তারপর পিপি কোষ, ঠিক আছে? আচ্ছা, পিপি কোষ কেন? কারণ এখান থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিঃসরণ হয় বলে ওর নাম পিপি কোষ দেওয়া হয়েছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমাদের মেন ইম্পর্টেন্ট তিন ধরনের কোষ, বিটা, আলফা আর ডেল্টা, ঠিক আছে? দেখো, বিটা কোষ থেকে যে হরমোনটা খরিত হয় তার নাম হচ্ছে ইনসুলিন। আমরা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হয়, এটা আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম, ঠিক আছে? দেখো, আলফা কোষ থেকে যে হরমোন খরিত নেওয়া হয় তার নাম হচ্ছে গ্লুকাগন, আর ডেল্টা কোষ থেকে যে হরমোনটা খরিত হয় তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে? আচ্ছা, তো এই আমাদের অগ্ন্যাশয় গ্রন্থি। এরপর আমরা দেখো, ইনসুলিন আর গ্লুকাগন সম্বন্ধে আমাদের বিস্তারিত ধারণা নিতে হবে, কারণ এইখান থেকে আমাদের বেশিরভাগ প্রশ্নটা আসবে। আচ্ছা, দেখো, আমরা যে ইনসুলিন কথাটা বললাম, এই ইনসুলিন কি কি কাজ করে একটু জেনে নেওয়া যাক। এটা ডিটেলে পড়তে হবে আমাদের। দেখো, তো ইনসুলিনের প্রথম কাজ হচ্ছে, এই ইনসুলিন হরমোনটাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। কেন বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন? দেখো, ইনসুলিন কি করে, আমাদের যে দেহ কোষ আছে, এই যে দেহের যে কোষগুলো দেখা যায় পাশাপাশি, ঠিক আছে, এই কোষগুলোর মধ্যে কি করে ওরা, কোষগুলোর মধ্যে যে বাইরে থেকে যে গ্লুকোজ থাকে না আমাদের দেহে, ওই গ্লুকোজ গুলো কোষের মধ্যে ঢুকিয়ে রাখতে সাহায্য করে ইনসুলিন, ঠিক আছে? তো গ্লুকোজ গুলো যদি কোষের ভেতরে ঢুকে যায়, তাতে কি হয়, আমাদের যে রক্ত আছে সেই রক্তে গ্লুকোজের মাত্রাটা বজায় থাকে। কত এমজি হয়, কত হয় গ্লুকোজের মাত্রা? 180 থেকে 120 এমজি মতন, ঠিক আছে? 80 থেকে 120 এমজি পার লিটার, ঠিক আছে? 1 লিটার রক্তের মধ্যে 80 থেকে 120 এমজি যদি আমাদের গ্লুকোজ থাকে, তাহলে সেটা স্বাভাবিক গ্লুকোজ, ঠিক আছে? তো ইনসুলিন কি করে, ওই গ্লুকোজ গুলোকে ওর ভেতরে ঢুকিয়ে রাখতে সাহায্য করে। এর ফলে আমাদের একটা খুব একটা আর কি খুব গুরুত্বপূর্ণ রোগ হয় না আমাদের। কোন রোগটা বলতো? ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ মধুমেহ রোগটা, যেটাকে আমরা সুগার বলে থাকি, সেই রোগটা হয় না ইনসুলিনের প্রভাবে। এই কাজটার জন্য, এই কাজটা যদি ইনসুলিন না করে, বা কোনো কারণে কারোর দেহে যদি ইনসুলিন না থাকে, তখন এই ডায়াবেটিস মেলিটাস রোগটা তৈরি হয়, ঠিক আছে? তো ইনসুলিনকে এর জন্যই অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কার্বোহাইড্রেট বিপাক। ইনসুলিন কার্বোহাইড্রেট বিপাকেও সাহায্য করে। কিভাবে? দেখো, ইনসুলিন কি করে, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস, এটা কি? গ্লাইকোজেনেসিস হচ্ছে প্রক্রিয়াটার নাম। কি প্রক্রিয়া করে এই প্রক্রিয়াটায়? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটাতে কি করে, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় ইনসুলিন
আমাদের যে গ্লুকোজ আছে সেটাকে গ্লাইকোজেনে পরিণত করে দেয়, সেটাকে গ্লাইকোজেনে পরিণত করে দেয়, ঠিক আছে। এবং যকৃৎ এবং পেশিকোষে ওগুলোকে সঞ্চিত রাখে। কিভাবে সঞ্চিত রাখে? এই যে যকৃৎ বা পেশিকোষের যে পর্দাটা আছে এই পর্দাটাকে ওরা পাতলা করে, ঠিক আছে। পর্দাটা যদি ধরো এরকম মোটা মোটা পর্দা আছে, এই মোটা পর্দাটাকে ওরা পাতলা করে দেয়, ঠিক আছে, যাতে ওর মধ্যে আমাদের গ্লুকোজটা ঢুকে যায়, ঠিক আছে। আচ্ছা, এইভাবে ওরা ফ্যাট বিপাকেও কিন্তু সাহায্য করে ইনসুলিন, হলো। আচ্ছা, এরপর হচ্ছে প্রোটিন বিপাক, ঠিক আছে। প্রোটিন বিপাক, প্রোটিন বিপাকে যে প্রক্রিয়াটার নাম, প্রোটিন বিপাকের প্রক্রিয়াটার নাম হচ্ছে নিওগ্লাইকোজেনেসিস, নিওগ্লাইকোজেনেসিস, ঠিক আছে। ওইটা হচ্ছে গ্লাইকোজেনেসিস আর এটা হচ্ছে নিউ গ্লুকোজেনেসিস, ঠিক আছে। নিও গ্লুকোজেনেসিস, গ্লুকোজেনেসিস, এটা ওই একই কাজ করে, ঠিক আছে। আমাদের দেহে যে প্রোটিন আছে সেই প্রোটিনটাকে ভেঙে ওরা ওই গ্লুকোজে পরিণত করে, গ্লুকোজে এবং গ্লাইকোজেনে পরিণত করে সঞ্চিত করে দেয়। এটা হচ্ছে প্রোটিন বিপাকের কাজ। আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে এই ফ্যাট বিপাক। দেখো, ইনসুলিন তো এই দুটোকে তো ভেঙে আমাদের শরীরে সঞ্চিত করে দিল, বাট ইনসুলিন কিন্তু ফ্যাট জারণে বাধা দেয়, ইনসুলিন ফ্যাট জারণে করতে দেয় না, ঠিক আছে। কেন করতে দেয় না এটা হচ্ছে আমাদের জানার বিষয়। যখন আমাদের শরীরে ফ্যাটটা বিভাজিত হয়, অর্থাৎ ফ্যাটটা যখন ভাঙে, তখন একটা ক্ষতিকারক পদার্থ কিটোন বডি, একটা ক্ষতিকারক পদার্থ কিটোন বডি, ঠিক আছে, কিটোন বডি তৈরি হয়। এই কিটোন বডিটা আমাদের কিডনির পক্ষে খুব ক্ষতিকারক, ঠিক আছে। তো তার জন্য কি করে ইনসুলিন এই ফ্যাট জারণে বাধা দেয়। তো কি করে ফ্যাট জারণে বাধা দিয়ে ফ্যাটটাকে ওরা যকৃতের মধ্যে সঞ্চিত করে দেয়, ঠিক আছে। তারপরে কি হয়, তো তার ফলে এই কিটোন বডিটা উৎপন্ন হয় না। ঠিক এই কারণে ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোনও নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হলো আমাদের ইনসুলিনের মেন ইম্পর্টেন্ট বিষয়। তার মধ্যে এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন আর অ্যান্টি কিটোজেনিক হরমোন, হ্যাঁ, এই দুটো জিনিস একটু ভালো করে মনে রাখতে হবে আমাদের। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে যে হরমোনটা তার নাম হচ্ছে গ্লুকাগন। এই গ্লুকাগন আর ইনসুলিন হচ্ছে একে অপরের ভাই বোন, মানে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আদায় কাজ করায়, ঠিক আছে। মানে ইনসুলিন যা করে গ্লুকাগন তার উল্টো কাজ করে, ঠিক আছে। আচ্ছা দেখো, গ্লুকাগনকে, যেমন ইনসুলিনকে আমরা বলেছিলাম অ্যান্টি কিটোজেনিক হরমোন, তেমন গ্লুকাগনকে বলা হয় কিটোজেনিক হরমোন, ঠিক আছে। তো কি করবে, কিটোন বডি তৈরিতে সাহায্য করবে, যেটা আমাদের দেহের ক্ষতি করবে। আচ্ছা, আর কি, আচ্ছা ওইখানে আমরা পড়েছিলাম নিউ গ্লুকোজেনেসিস, তাই তো, যেটা কি করেছিল ফ্যাট আর প্রোটিনটাকে ভেঙে আমাদের গ্লুকোজে পরিণত করছিল, তাই তো। এইখানে উল্টো কাজটা হয়, ঠিক আছে, মানে গ্লুকোজে তৈরি হতে বাধা দিচ্ছিল, এখানে উল্টো কাজটা হয়। কি করে গ্লুকাগন গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াতে ফ্যাট আর প্রোটিনটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে দেয়, ঠিক আছে। মানে এ ঠিক আর কি বিপরীত মেরুর লোক আর কি ইনসুলিনের, ঠিক আছে। আচ্ছা, দ্বৈত নিয়ন্ত্রণ, দ্বৈত নিয়ন্ত্রণটা কি? এই যে ইনসুলিন একটা কাজ করছে, গ্লুকাগন তার ঠিক উল্টো কাজটা করছে, এইটাকেই বলা হয়েছে দ্বৈত নিয়ন্ত্রণ, ঠিক আছে। তো দ্বৈত নিয়ন্ত্রণের কিন্তু তোমাদের উদাহরণ পরীক্ষাতে আসতে পারে, হ্যাঁ, যে উদাহরণ সহ বুঝিয়ে দাও হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ কিভাবে করে, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আর একটা কি কথা, ইনসুলিন কি করে, ইনসুলিন কি করে রক্তে গ্লুকোজের মাত্রাটা কমিয়ে দেয়, তাই তো, রক্তে গ্লুকোজের মাত্রাটা কমিয়ে দেয়। আর গ্লুকাগন কি করে রক্তে গ্লুকোজের মাত্রাটা বাড়িয়ে দেয়। তো তোমরা ভাবছো যে গ্লুকাগন হয়তো খারাপ জিনিস, কিন্তু আদৌ তা নয়। যাদের ধরো রক্তে গ্লুকোজের মাত্রা সত্যিই নেই, হ্যাঁ, যাদের সুগার খুব লো, হ্যাঁ, তো তাদের কিন্তু এই গ্লুকাগন কিন্তু খুব উপকারী পদার্থ, ঠিক আছে, তাদের জন্য এই গ্লুকাগন কিন্তু বরদানের মতন কাজ করে, ঠিক আছে। আচ্ছা দেখো, এর পরের যে গ্রন্থিটা, এর গ্রন্থিটার নাম হচ্ছে কি অ্যাড্রিনাল গ্রন্থি। এই অ্যাড্রিনাল গ্রন্থিটা কোথায় থাকে, আমাদের যে কিডনি আছে, আমাদের যে দুধারে দুটো কিডনি আছে, ঠিক আছে, এই কিডনিটার উপর দিকে অ্যাড্রিনাল গ্রন্থিটা থাকে, ঠিক আছে, কিডনিটার উপর দিকে অ্যাড্রিনাল গ্রন্থিটাকে দেখা যায়, হ্যাঁ। আচ্ছা, কোথায় দেখা যায়, বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে, দেখো লেখা আছে, ঠিক আছে, বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে দেখা যায় হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিটা। আচ্ছা, এর জন্যই একে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরণ হয়, এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরণ হয় হচ্ছে অ্যাড্রিনালিন
আর হচ্ছে নর অ্যাড্রেনালিন। ঠিক আছে, এই অ্যাড্রেনালিন কথাটা তোমরা এখন সচরাচর সোশ্যাল মিডিয়াতে শুনে থাকবে। হ্যাঁ, অ্যাড্রেনালিন রাশ। হ্যাঁ, তো কেন বলা হয় সেটা আমরা আসছি একটু পরে। আচ্ছা দেখো, এই যে অ্যাড্রিনাল গ্রন্থি এর দুটো স্তর দেখা যায়। এই দুটো স্তরগুলো কি কি? বাইরের যে স্তরটা তার নাম হচ্ছে কর্টেক্স, আর ভেতরের যে স্তরটা তার নাম হচ্ছে মেডালা। ঠিক আছে, আচ্ছা দেখো, এইবার কিছু অ্যাড্রিনালিনের কাজ জেনে নেওয়া যাক। দেখো, অ্যাড্রিনালিন যে হরমোনটা আছে না, এই হরমোনটাকে জরুরিকালীন হরমোনও বলা হয়। আচ্ছা, জরুরিকালীন অবস্থাটা কি? ধরো তোমরা রাস্তা দিয়ে তুমি আর তোমার বন্ধু যাচ্ছ, ঠিক আছে, তো হঠাৎ করে ওই পাশ থেকে কোনো একটা লোক এসে তোমার বন্ধুকে উল্টোপাল্টা কথা বলে দিল। এবার তোমার মধ্যে রাগ হচ্ছে, ঠিক আছে, তোমার মধ্যে হিংসা জাগছে, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের জরুরিকালীন অবস্থা। ঠিক আছে, আবার ধরো হঠাৎ করে যদি আমরা ভয় পেয়ে যাই, ঠিক আছে, এইগুলোকেই জরুরিকালীন অবস্থা বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই জরুরিকালীন অবস্থাটায় কি হয়? অ্যাড্রিনালিন হরমোনটা বেরিয়ে আসে। ঠিক আছে, তো অ্যাড্রিনালিন হরমোনটা বেরিয়ে এসে কি কাজ করে? অ্যাড্রিনালিন হরমোনটা বেরিয়ে এসে কাজ করে হচ্ছে, ফার্স্ট কাজ করে রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব। কি করে রক্ত সংবহন তন্ত্রের উপরে? আমাদের যে রক্ত বাহকগুলো আছে সেগুলোকে সংকুচিত করে, এবং সংকুচিত করার ফলে রক্তচাপটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, ফার্স্ট কাজ এটা হলো। তারপর কি করে? শ্বাসক্রিয়ার উপরে প্রভাব ফেলে। দেখবে আমাদের যখন ভয় পাই বা আমাদের যখন হিংসা হয়, আমাদের যখন দুঃখ হয়, তখন আমাদের অটোমেটিক্যালি আমাদের শরীরে কিন্তু শ্বাসক্রিয়াটা বেড়ে যায়। তো কি করে অ্যাড্রিনালিন? অ্যাড্রিনালিন আমাদের যে ব্রঙ্কিয়াল গুলো আছে সেই ব্রঙ্কিয়াল গুলোকে মোটা করে দেয় বা প্রশস্ত করে দেয়, যাতে ওর মধ্যে দিয়ে সরাসরি শ্বাসবায়ুটা ঢুকতে পারে। তার জন্য শ্বাসক্রিয়াটা বেড়ে যায়। বোঝা গেল? আচ্ছা, তারপর হচ্ছে কি? অস্থি বা পেশির ওপর প্রভাব। অস্থি বা পেশির ওপরে প্রভাব। অ্যাড্রিনালিন কি করে? অস্থি বা পেশির উত্তেজনা বাড়িয়ে দেয়। ঠিক আছে, দেখবে আমাদের ভয় পেলে আমাদের শরীর কিন্তু গা হাত পা কিন্তু একদম আর কি আড়ষ্ট হয়ে যায়, মানে আর কি একদম কি বলবো, মানে কেউ চেপে ধরে আছে এমন মনে হয়, তাই না? তো এইটাই হচ্ছে অ্যাড্রিনালিন করে অস্থিপেশির ওপরে। ঠিক আছে, ওদেরকে উত্তেজিত করে দেয়। তারপর হচ্ছে বিপাকের ওপর প্রভাব। অ্যাড্রিনালিন কি করে? অ্যাড্রিনালিন আমাদের যে বিএমআর আছে না, বিএমআর বেসাল মেটাবলিক রেট, আগের দিনে বলেছিলাম। হ্যাঁ, এই বিএমআর কে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আচ্ছা, আর কি করে? রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায়। ঠিক আছে, আচ্ছা, তারপর কি? চক্ষুর ওপর প্রভাব। দেখবে কারোর প্রতি যদি রাগ হয় কোনো সময়, দেখবে অটোমেটিক্যালি আমাদের কিন্তু চোখটা বড় হয়ে যায়। কেন? আমাদের চোখের ভেতরে যে তারারন্ধ্র আছে সেই তারারন্ধ্রটাকে বাড়িয়ে দেয় হচ্ছে এই অ্যাড্রিনালিন। ঠিক আছে, তারপর কি করে? ত্বকের ওপর প্রভাব। ঠিক আছে, দেখবে হঠাৎ করে যদি আমাদের ঠান্ডা লাগে, কি হঠাৎ করে যদি আমাদের শরীরে যদি অন্য কিছু অনুভূতি হয়, ঠিক আছে, অন্য কিছু অনুভূতি মানে তোমরা আবার বেশি কিছু ভেবে নিও না। ঠিক আছে, তখন দেখবে আমাদের শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়, তাই না? এইটাতে কে সাহায্য করে? অ্যারেক্টোরেস পিলাই। ঠিক আছে, অ্যারেক্টোরেস পিলাই নামে একটা পেশি আছে আমাদের ত্বকের মধ্যে। সেই ত্বকের এই পেশিটা কি করে? আমাদের ত্বকের যে লোমগুলো আছে সেই লোমগুলোকে খাড়া করে দেয়। তো এই প্রভাবটা কাদের মধ্যে বেশি দেখা যায় বলতো? কুকুর, বিড়াল, এদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। এদের দেখবে লোমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খাড়া হয়ে যায় এদের ভয় পেলে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যাড্রিনালিনের কাজ। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে নর অ্যাড্রিনালিনের কাজ। এইটা হরমোনটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও জেনে নাও, পরীক্ষাতে শর্ট প্রশ্নের মধ্যে আসতে পারে। দেখো, নর অ্যাড্রিনালিন কি করে? আমাদের দেহের বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি করে। বিপাক ক্রিয়া মানে ওই জাস্ট ওই বিএমআর আর কি, আমাদের বিভিন্ন যে কার্বোহাইড্রেট, গ্লুকোজ, হ্যাঁ, এইসব বিপাক ক্রিয়ার হারগুলোকে ও বৃদ্ধি করে। ঠিক আছে, তারপর হচ্ছে সিস্টোলিক আর ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। সিস্টোলিক আর ডায়াস্টোলিক রক্তচাপ কি? আমাদের যখন হৃৎপেশিগুলো সংকোচন এবং প্রসারণ হয়, সেটাই হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ। ঠিক আছে, আচ্ছা, তারপর কি? যকৃৎ এবং কঙ্কালে গ্লাইকোজেনে লাইসিসের হার বৃদ্ধি করে, মানে ওই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, তারপর কি? হৃৎপেশির উত্তেজিত করে, মানে এই যে সিস্টোলিক আর যেহেতু ডায়াস্টোলিকের রক্তচাপ বৃদ্ধি করছে, সেটা কার দ্বারা করবে? এই হৃৎপেশির দ্বারাই করবে। তো হৃৎপেশির উত্তেজিত বৃদ্ধি করে এবং প্লীহার মসৃণ পেশির সংকোচন ঘটায়। প্লীহার যে আমাদের গ্রন্থি আছে যেখানে আর কি আরবিসি ধ্বংস হয়ে যায়, সেই প্লীহার মসৃণ পেশিটাকে সংকোচন ঘটিয়ে রাখে এই নর অ্যাড্রিনালিন। দেখো, এরপর যে অন্তঃগড় গ্রন্থি তার নাম হচ্ছে জনন গ্রন্থি। আচ্ছা, জনন গ্রন্থি কিন্তু স্ত্রী দেহে আর পুরুষ দেহে দুটো কিন্তু আলাদা আলাদা গ্রন্থি থাকে। ঠিক আছে, আচ্ছা,
তো আমাদের যে পুরুষ দেহে যে গ্রন্থিটা থাকে তার নাম হচ্ছে শুক্রাশয়, ঠিক আছে। শুক্রাশয়টা কোথায় অবস্থান করে? আমাদের শুক্রাশয় অবস্থান করে হচ্ছে তোমার স্ক্রোটাম নামক থলির মধ্যে, ঠিক আছে। আচ্ছা, সেখান থেকে কি হরমোন বেরিয়ে আসে? সেই হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে। টেস্টোস্টেরন, হ্যাঁ। এই হরমোনটা কি করে? আমাদের যে পুরুষ দেহের যে বিভিন্ন তোমার পুরুষ দেহের যে দৈহিক যে চিন্তা ভাবনা বা দৈহিক যে গঠন সেইটাকে বাড়াতে সাহায্য করে। আমরা ডিটেলে পড়বো এটা, হ্যাঁ। আচ্ছা, এরপর স্ত্রী দেহে যে এই জনন গ্রন্থিটা থাকে তার নাম হচ্ছে ডিম্বাশয়। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে স্ত্রী দেহের যে শ্রোণী অঞ্চল, ওই শ্রোণী অঞ্চলের জরায়ুর দুপাশে এই গ্রন্থিটা অবস্থান করে, ডিম্বাশয়, ঠিক আছে। ওই ডিম্বাশয় থেকে কি কি হরমোন বেরিয়ে আসে? একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন, ঠিক আছে। আচ্ছা, ইস্ট্রোজেনটা আর কি মহিলাদের দেহে সবচেয়ে বেশি পরিমাণ কাজ করে, কারণ মহিলাদের বিভিন্ন গঠন বলো কি, মহিলাদের বিভিন্ন শরীরের চিন্তা ভাবনা বলো আর কি বলো, যে স্বভাব বলো কি, গলার স্বর বলো, সবই কিন্তু এই ইস্ট্রোজেনটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর প্রোজেস্টেরন কাজ করে হচ্ছে মহিলাদের প্রসবকালীন অবস্থাতে, ঠিক আছে। আসছি আমরা সব আস্তে আস্তে ডিটেলে পড়বো। তো জননগ্রন্থি আশা করি বোঝা গেছে। দেখো, টেস্টোস্টেরন কি করে? আমাদের পুরুষদের দেহের যে যৌনাঙ্গ আছে সেই যৌনাঙ্গের পরিবর্তন ঘটায়, মানে বয়সের সাথে সাথে সেই যৌনাঙ্গের আনুষঙ্গিক পরিবর্তন ঘটায়, ঠিক আছে। আচ্ছা, কি করে? এখানকার যে যৌনাঙ্গের মধ্যে যে কাপ্পার গ্রন্থি, তারপর হচ্ছে প্রস্টেট গ্রন্থি রয়েছে, সেইগুলোর বৃদ্ধি ঘটায়, ঠিক আছে। এরপর হচ্ছে গৌণ যৌন লক্ষণ, ঠিক আছে। এই গৌণ যৌন লক্ষণ মানে কি বলা হচ্ছে? আমাদের যে পুরুষদের দেহে যে গোপদাড়ি, তারপর ধরো গলার স্বর আস্তে আস্তে ভারী হয়ে যাওয়া, এইগুলোতে কাজ করে হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে। তারপর তারপর মৌলবিপাকীয় হার নিয়ন্ত্রণ। মৌলবিপাকীয় হার কি? আমাদের যে হৃৎপেশির যে আমাদের সংকোচন বলো কি প্রসারণ বলো, তারপরে হচ্ছে আমাদের শরীরের যে বিভিন্ন বিপাক বলো, সেইগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে। দেখো, স্ত্রী দেহের প্রধান হরমোন যেটা, সেটা হচ্ছে ইস্ট্রোজেন, অর্থাৎ স্ত্রী দেহের দৈহিক গঠন, তারপর স্ত্রী দেহকে সুগঠিত করে তোলা বলো কি, স্ত্রী দেহের তীক্ষ্ণ স্বর বলা বলো, সবই কিন্তু এই ইস্ট্রোজেন করে থাকে, ঠিক আছে। তো ইস্ট্রোজেনের মেন কাজ হচ্ছে ডিম্ব উৎপাদন, অর্থাৎ যেটাকে আমরা ডিম্বাণু বলি, অর্থাৎ ডিম্বাণু আর শুক্রাণু যখন মিলন হয়ে বাচ্চা প্রসব হয়, সেই ডিম্ব উৎপাদনে সাহায্য করে হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে। তারপর কি? দৈহিক পরিবর্তন, আমরা যেটা বললাম যে স্ত্রী দেহের বিভিন্ন দৈহিক পরিবর্তনে এরা সাহায্য করে। আচ্ছা, তারপর হচ্ছে রজচক্র নিয়ন্ত্রণ। আমাদের স্ত্রী দেহের যে রজচক্র হয় প্রতি মাসে, সেই রজচক্রকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের ইস্ট্রোজেন। আচ্ছা, আর স্ত্রী দেহের প্রোটিন সংশ্লেষেও সাহায্য করে হচ্ছে ইস্ট্রোজেন। দেখো, প্রোজেস্টেরন কি করে? প্রোজেস্টেরন হচ্ছে এর মেন কাজ হচ্ছে যখন স্ত্রী দেহের গর্ভাবস্থা বা গর্ভধারণ কালীন চলে, সেই সময় এর কাজটা হচ্ছে তখন বেশি হয়। দেখো, কি করে প্রোজেস্টেরন? কি করে? প্লাসেন্টা গঠন করে। আচ্ছা, প্লাসেন্টাটা কি জিনিস? দেখবে যখন বাচ্চা প্রসব হয় তখন বাচ্চাটা একটা থলির মধ্যে থাকে, ওই থলিটাকে প্লাসেন্টা বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর কি হয়? ভ্রূণের বৃদ্ধি ঘটানো, অর্থাৎ বাচ্চাটার বৃদ্ধি ঘটানো, ঠিক আছে। এটা হচ্ছে প্রোজেস্টেরনের কাজ, ঠিক আছে। প্রোজেস্টেরন কি করে? যখন বাচ্চাটা মায়ের গর্ভে থাকে তখন সেই বাচ্চাদেরকে বিভিন্ন খাবার দেওয়া থেকে শুরু করে বলো, তাদের বুদ্ধির বিকাশ বলো, যাই বলো, তাদের দেহের বিকাশ বলো, সেটা কিন্তু এই প্রোজেস্টেরনই করে। আচ্ছা, সেই সময় ডিম্ব উৎপাদন, অর্থাৎ ডিম্বাণুকে উৎপাদন বন্ধ রাখে হচ্ছে এই প্রোজেস্টেরন, ঠিক আছে। আচ্ছা, গর্ভাবস্থার সময় জরায়ুর যে অমসৃণ পেশি থাকে, সেই অমসৃণ পেশি সংকোচনে বাধা দেয়। যদি অমসৃণ পেশি সংকোচনই করে দেবে তাহলে কিন্তু বাচ্চাটার ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো সেইটাতে বাধা দেয় হচ্ছে প্রোজেস্টেরন। তাহলে প্রোজেস্টেরনের মেন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যখন স্ত্রী দেহ গর্ভাবস্থায় চলতে থাকে, ঠিক আছে। আচ্ছা, দেখো, এরপর আমরা তো বিভিন্ন গ্রন্থি সম্বন্ধে জেনে নিলাম। এইবার হচ্ছে বিভিন্ন যে হরমোনগুলো থাকে না, সেই হরমোনগুলো যদি কম ক্ষরণ হয় তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। তো সেইগুলো একটু আমাদের ইম্পর্টেন্ট কিছু রোগ আছে, সেই ইম্পর্টেন্ট রোগগুলো একটু জেনে নেওয়া যাক। দেখো, প্রথমে হচ্ছে বামনত্ব বা ডোয়ার্ফিজম, ঠিক আছে। এর উল্টোটাই হচ্ছে জাইগান্টিজম বা অতিকায়ত্ব, ঠিক আছে। দেখো, অগ্রপিটুইটারি থেকে যে এসটিএইচ বা গ্রোথ হরমোন ক্ষরণ হচ্ছিল, সেইটা যখন কম ক্ষরণ হবে তখন এই বামনত্ব রোগটা দেখা যাবে, ঠিক আছে। তো বামনত্ব রোগটা হলে কি রকম হবে, কি হবে জিনিসটা, সেটা হচ্ছে
আমাদের দৈর্ঘ্যটা বৃদ্ধি হবে না। অর্থাৎ আমরা যদি 20 বছর বয়স পর্যন্ত যদি একটা ছেলেকে দেখি, তাদের যদি বামনত্ব হয়, তাকে দেখে মনে হবে যে 7-8 বছরের একটা ছেলে। ঠিক আছে। আচ্ছা, এর ঠিক উল্টো রোগটা হচ্ছে তোমার অতিকায়ত্ব বা জাইগান্টিজম। তখন কি হয়, এই গ্রোথ হরমোনটা বেশি ক্ষরণ হয়। বুঝতে পারলাম। তারপর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। আচ্ছা, দুটো রোগ পড়েছিলাম আমরা ডায়াবেটিস, একটা হচ্ছে মেলিটাস, একটা হচ্ছে ইনসিপিডাস। ঠিক আছে। তো ইনসিপিডাসটা কি, আমাদের যে পশ্চাৎ পিটুইটারি আছে সেইখান থেকে যে একটা এডিএইচ হরমোন ক্ষরণ হয় বলেছিলাম। সেই এডিএইচ হরমোনটা কি করে বলেছিলাম, যে আমাদের যে বৃক্কীয় নালিকা আছে, যে নেফ্রন আছে, সেই বৃক্কীয় নালিকায় নেফ্রন থেকে জলটাকে বারবার শোষণ করতে থাকে, তাই তো। এবার এই এডিএইচ হরমোনটা যদি কম ক্ষরণ হয়, তখন কি হবে, এই জলটা বারবার শোষণ হবে না, তাই তো। এবং জলটা বারবার যদি শোষণ না হয়, তখন সেই জলটা দেহের বাইরে বেরিয়ে যাবে। তো সেটাকেই বলা হয় বহুমূত্র। সেটাকেই বলা হয় বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস হলো। এরপর হচ্ছে সরল গলগণ্ড বা গয়েটার। এই গয়েটার রোগটা কিন্তু তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। ঠিক আছে, যে আয়োডিনের অভাবে এই গয়েটার রোগটা হয়, তাই না। তো এইটাতে কি হয় দেখো, থাইরক্সিন বা টেট্রা আয়োডোথাইরোনিন হরমোনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠনগত উপাদান হলো আয়োডিন। অর্থাৎ আয়োডিন দিয়ে এই হরমোনটা তৈরি হয়। ঠিক আছে। যদি খাদ্যে সঠিক পরিমাণে আয়োডিন না থাকে, তখন কি হয়, থাইরয়েড গ্রন্থি থেকে এই হরমোন ক্ষরণটা হ্রাস পায়। ঠিক আছে, হরমোন ক্ষরণটা হ্রাস পায়। তখন থাইরয়েড গ্রন্থিটা বারবার এই হরমোন ক্ষরণের এই বারবার, ধরো টিএসএইচ তো থাইরয়েড গ্রন্থিটাকে স্টিমুলেট করে, তো এই টিএসএইচ থাইরয়েড গ্রন্থিটাকে বারবার স্টিমুলেট করতে থাকে যাতে এই হরমোনটা ক্ষরণ হয়। তখন থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায় এবং এই গলগণ্ড রোগটা হয়ে যায়। ঠিক আছে। তো এই গলগণ্ড রোগটা বেশিরভাগ দেখা যায় হচ্ছে পাহাড়ি অঞ্চলের লোকেদের। কেন? কারণ ওইখানটায় তোমার মাটিতে খুব একটা বেশি আয়োডিনের পরিমাণটা থাকে না। ঠিক আছে। তো তার জন্য ওখানে তোমার গলগণ্ড রোগটা বেশি হয়। তো গলগণ্ড রোগটা বেশি হলে কি হবে, থাইরয়েড গ্রন্থির আকারটা ফুলে যাবে, বিএমআই হ্রাস পাবে এবং হৃদগতিও হ্রাস পেয়ে যাবে। হৃদগতি মিন্স আমাদের যে হৃদস্পন্দন। ঠিক আছে। এরপর হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে। তো মধুমেহ আর ডায়াবেটিস মেলিটাস কার প্রভাবে হয়, আমরা জানলাম ইনসুলিনের প্রভাবে হয়। তো এটা না হলে কি হবে, এটা সবাই বলতে পারে, কি রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে, অধিক আহ অধিক হারে মানে দ্রুত হারে ওজন হ্রাস পাবে। ঠিক আছে। আর কি হবে, কেটে গেলে ঘা শুকাবে না, অতিরিক্ত খিদে পাবে, ঘন মলমূত্র ত্যাগ হবে, এইগুলো। ঠিক আছে। তারপর হচ্ছে গ্রেভস বা ক্রুশিং বর্ণিত রোগ। ঠিক আছে, বা বহিঃচক্ষু গয়টার। এটা কি হয়, এটা একটু আনকমন রোগ। এটা একটু দেখো, এটি এক প্রকার অটো ইমিউন রোগ। অটো ইমিউন মানে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়া। আচ্ছা, আক্রান্ত রোগীদের থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিন নামক এক ধরনের অস্বাভাবিক অ্যান্টিবডি তৈরি হয়। এটি ক্রমাগত থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে এবং রক্তে থাইরক্সিনের পরিমাণ বহু পরিমাণে বাড়িয়ে দেয়। ঠিক আছে। অর্থাৎ রক্তে এই ইমিউনোগ্লোবিনটা তৈরি হচ্ছে, ইমিউনোগ্লোবিন মানে অ্যান্টিবডি আমরা জানি। আচ্ছা, এই ইমিউনোগ্লোবিনটা তৈরি হচ্ছে এবং সেটাই রক্তে থাইরক্সিনের পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে। তাহলে আক্রান্ত রোগীর অক্ষিগোলক অত্যন্ত বৃহৎ আকারের হয়, অক্ষিকোটর থেকে যেন বেরিয়ে আসছে বলে মনে হয়। এই কারণে রোগটির নাম বহিঃচক্ষু গয়টার। ঠিক আছে। এই কারণে এই রোগটার নাম কি, বহিঃচক্ষু গয়টার। মনে হবে চোখটা যেন অক্ষিগোলক থেকে বেরিয়ে আসছে এমন। আচ্ছা, রোগীর হৃদস্পন্দনের হার বেশি হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন কয়েকটা ইম্পর্টেন্ট রোগ। এছাড়াও আরো রোগ আছে যেগুলো আমরা যখন আমরা টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা সলভ করব তখন আরো ভালোভাবে জানতে পারবো। আচ্ছা দেখো, এই যে আমরা অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থি পড়লাম, এদের একটুখানি পার্থক্যটা দেখে নাও। আমরা প্রথমেই বলেছি নালীর উপস্থিতি না অনুপস্থিতি, অন্তঃক্ষরা গ্রন্থিতে নালী থাকে না, বহিঃক্ষরা গ্রন্থিতে নালী থাকে, তাই তো। কাজের স্থান কি, দেখো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি বেরিয়ে আসে, হরমোন বেরিয়ে আসে, তাহলে এরা উৎসস্থল থেকে দূরে গিয়ে কাজ করবে, স্বাভাবিক কথা। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি বেরিয়ে আসে, উৎসেচক বেরিয়ে আসে, তাই তো। এই উৎসেচকটা বেরিয়ে আসার ফলে এরা উৎপত্তি স্থলে কাজ করে এবং দূরবর্তী স্থানেও ক্রিয়া করতে পারে, তবে ওই নালীর মাধ্যমে নিয়ে যেতে হবে, পরিষ্কার কথা। আচ্ছা, তারপর কি, খরিত পদার্থ। আমরা বললাম অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়, হরমোন ক্ষরণ হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরণ হবে, বিভিন্ন উৎসেচক, দুগ্ধ, তারপর হচ্ছে ঘর্ম, হ্যাঁ, উৎসেচক পূর্ণ রস, এই সবগুলো ক্ষরণ হয়ে থাকে। এই সবগুলোর উদাহরণ কি কি হতে পারে, লালা রস, অগ্নাশয় রস, পাক রস, আন্ত্রিক রস ইত্যাদি।
ঠিক আছে। আচ্ছা, তারপর উদাহরণ যদি আমরা দেখি, অন্তঃকরক গ্রন্থির উদাহরণ কি কি হবে? পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি। আর বহিঃকরক গ্রন্থির উদাহরণ কি হবে? লালা গ্রন্থি, স্তন গ্রন্থি, ঘর্ম গ্রন্থি। তো এই ছিল তোমাদের হচ্ছে প্রাণী হরমোনের বিভিন্ন কাজ বা বৈশিষ্ট্যগুলো। তো প্রাণী হরমোন এখানে শেষ হলো। এরপরে তোমাদের তৈরি শুরু করবো হচ্ছে আমাদের প্রাণীর স্নায়ুতন্ত্র। ঠিক আছে।